লাকি যখনই তাদের সঙ্গে যেতে হ্যাঁ করলো, কোয়েল তৎক্ষণাৎ তার হাতে নিজের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ লাকি, সত্যি তুমি খুব ভালো মানুষ। কোয়েলের মুখ থেকে এই কথা শোনার পর লাকির আর বুঝতে দেরি হলো না কি কারণে সে এত খুশি। লাকির মনে হলো, বাহ, এখন এও আমাকে দিয়ে ব্যাগ বহাবে। কোয়েলের ভান, তার অভিনয় বুঝতে ভুল করেনি লাকি। এদিকে অমিত আর রোশনিও বুঝতে পারল অন্য কিছু ঘটার নয়। কোয়েল যে লাকির সঙ্গে আরো দুর্ব্যবহার করবে সেটা পরিষ্কার হয়ে গেল তাদের কাছে। তারা ধীরে ধীরে বিষয়টাকে ভাগ্যের উদ্দেশ্যেই ছেড়ে দিতে চাইল। কোয়েলের হাসি, প্রশান্তর অত্যাধিক কাছে যাওয়া ওরা এক্কেবারেই ভালো চোখে দেখল না। যদিও লাকি কোয়েলের ব্যবহারে বিন্দুমাত্র বিরক্ত হলো না। কেউ যদি তার সাথে সামান্য ভালো ব্যবহার করে তাহলেই লাকির মন মোমের মতো গলে যায়। কিন্তু পরক্ষণেই তার জন্য যে অমানুষের মতো ব্যবহারটা হজম করতে হয়, তার জন্য লাকি কখনো কাউকে দোষারোপ করে না। এখন কোয়েলের ব্যবহারেও লাকির মন মজেছে। এতটাই সে গলে গেছে যে কোয়েল তার জুতো পরিষ্কার করে দিতে বললেও লাকি সেটা হাসি মুখে করে দেবে। এই দেখেই প্রশান্ত একটু খোঁটা দেওয়ার চেষ্টায় কোয়েলের প্রশংসা করলো। প্রশান্ত বলল, কোয়েল, তোমার মতো স্মার্ট মেয়ে আমি দুটো দেখিনি। তুমি জানতে আমরা বেড়াতে বেরিয়ে ক্লান্ত হয়ে যাব, তাই ব্যাগটা নিয়ে বেরিয়েছ, আর ব্যাগটা ক্যারি করার জন্যও কাউকে পেয়ে গেলে। অদ্ভুত তোমার লাক। এই বলে কোয়েলের গালে হাত বুলিয়ে দেয় প্রশান্ত। কোয়েল নিজের প্রশংসা শুনে খুব খুশি হলো। আবার তার সঙ্গে লাকিকে ছোট্ট করে একটা অপমানও করা হয়ে গেল। কোয়েলের হাসি মুখ দেখে লাকির হাতে নিজের ব্যাগটাও ধরিয়ে দিল প্রশান্ত। প্রশান্ত লাকির হাতে ব্যাগ ধরিয়ে বলল, এটাও ধরো তো ভাই। লাকি কিছু বলল না, শুধু একবার প্রশান্তের দিকে তাকালো। তবে একটা মেয়ের ব্যাগ ক্যারি করা লাকির কাছে কোনো লজ্জার বিষয় ছিল না। কিন্তু তা বলে প্রশান্তের মতো একটা অসৎ ছেলের ব্যাগ বইতে তার বিবেকে বাঁধল। লাকি ভাবল, এত বড় একটা দামড়া ছেলে নিজের ব্যাগটা খুব সহজেই বইতে পারে। তা নয় বলে কিনা ব্যাগটা ধরো, নির্লজ্জ বেহায়া একটা। প্রশান্তের ব্যাগটা কাঁধে নিয়েই তার হাতের দিকে তাকিয়ে লাকি বলল, কি তোমার হাতে মেহেন্দি কেন? লাকির মুখ থেকে এই কথা শোনার পর প্রশান্তকে যেন একটু বিব্রত দেখালো। মুহূর্তের মধ্যে তার মুখটা রাগে লাল হয়ে গেল। অমিত আর রোশনিও প্রশান্তের দিকে তাকিয়ে থাকলো। প্রশান্ত রাগে গজগজ করতে করতে লাকিকে কয়েকটা গালাগাল দিল মনে মনে। তারপর কোয়েলের হাতটা ধরে গট গট করে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো। সেই সময়ই কোয়েল বলল, বেবি, কেন এদের কথা এত পাত্তা দাও? জানো তো এরা ছোট লোক, একবার এদের সাথে ভালোভাবে কথা বললেই মাথায় চড়ে বসে। এই বলেই কোয়েল ওই চায়ের দোকান থেকে বেরিয়ে গেল প্রশান্তের হাত ধরে। লাকির কাঁধে দুটো ব্যাগ, একটা কোয়েলের আর একটা প্রশান্তের। লাকি রোশনিকে একটু মজার সুরেই বলল, তোমার ব্যাগটাও দেবে নাকি? রোশনি বলল, আমাকেও ওদের মতো ভাবতে শুরু করলে লাকি? রোশনি, অমিত আর লাকিও চায়ের দোকান থেকে বেরোলো। তারা বেরিয়েই দেখতে পেল একদল ছেলে কোয়েলের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারা হাসাহাসি করছে আর খুব জোরে জোরে কথা বলছে। কোয়েলের চোখ তাদের দিকে স্থির হয়ে গেল। তাদের উপর খুব রেগে গেল সে, কিন্তু কিছু করার ছিল না, স্রেফ মনে মনে গালি দেওয়া ছাড়া। কোয়েল বিড়বিড় করে বলল, গাধা, এক নম্বরে গাধা। কোয়েল ভাবল ওই ছেলেগুলো হয়তো তার কথা শুনতে পায়নি, কিন্তু সে বুঝতে পারেনি ছেলেগুলো তার কথা শুনেছে। কোয়েলের মুখ থেকে এই কথা শোনার পরেই ছেলেগুলো তার দিকে ফিরে তাকায়। তাদের মধ্যেই কোয়েলের নজর যায় একটি লম্বা ছেলের দিকে। সেই ছেলেটাও কোয়েলের দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকালো। কোয়েলকে কেন এই ছেলেগুলো উত্ত্যক্ত করছে বুঝতে পারলো না প্রশান্ত। সে বিভ্রান্তির সঙ্গে জিজ্ঞেস করলো, কি হয়েছে কোয়েল? এরা এরকম করছে কেন তোমাকে দেখে? কোয়েলের উত্তর, এই তো সেই মোহিত রায়চৌধুরী, এর জন্যই তো আমি এত বড় বিপদে পড়েছিলাম যার থেকে তুমি আমাকে উদ্ধার করেছিলে। কোয়েলের এই উত্তর থেকেই পরিষ্কার হয়ে গেল মোহিতের প্রতি তার কতটা রাগ আর তিক্ততা। এদিকে মোহিতের সঙ্গে থাকা ছেলেগুলো কোয়েল আর প্রশান্তকে মাপতে লাগলো। শহরের প্রতিটা মানুষ মোহিত রায়চৌধুরী ও তার পরিবার সম্পর্কে জানে। এই শহরে এখন তার পরিবারের রমরমা। কোয়েল তার সাথে যে খারাপ ব্যবহার করেছিল তার উচিত শিক্ষা মোহিত এখনো পর্যন্ত দিতে পারেনি। তার বন্ধুরাও প্রতিশোধ নেওয়ার অপেক্ষা করছিল। ছেলেগুলো কোয়েলের দিকে এগিয়ে আসতে থাকলো। ঠিক সেই সময়ই মোহিত তাদের থামালো। ছেলেগুলোর মধ্যে একজন বলল, ভাই, এই মেয়েটা তোর অপমান করেছে,
মোহিত তাদের ইশারা করে চুপ থাকতে বলে। আসলে মোহিত যে ভিতর ভিতর ভয়ে কাঁপছে, কারণ কোয়েল তাকে শিক্ষা দিতে কত দূর পর্যন্ত গিয়েছিল তা খুব ভালো করেই জানতো সে। তখন মোহিত জানতো যে কোয়েলের বাবাকে এমন ভয় দেখানো হয়েছিল যে তিনি তার মেয়েকে নিয়ে হোটেলে আসবেনই, কিন্তু জল যে মিনিস্ট্রি লেভেল পর্যন্ত গড়িয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি মোহিত। তাই এবার কোয়েলকে দেখে তার একটু ভয়ই হলো। তাদের কোম্পানি লায়ন্স গ্রুপ বিরাট বড় সংস্থা ঠিকই, কিন্তু ট্রেড ইউনিয়নটা তো তাদের করতে হয়। মোহিত চেয়েছিল কোয়েল ও তার বাবাকে উচিত শিক্ষা দিতে। পাশা উল্টে গিয়েছিল ঠিকই, কিন্তু মোহিত তাদের অপমান তো করতে পারেনি। উপরন্তু কোয়েলের পরিবারকে মোহিত ও তার বাবা নতুন করে ভয় পেতে শুরু করে। এখন কোয়েলকে দেখা মাত্রই মোহিতের মাথায় এই সব চিন্তা ঘোরাফেরা করতে শুরু করে। মাথা নামিয়ে মোহিত কোয়েলের উদ্দেশ্যে বলে ওঠে, ভেরি সরি, সেদিনের ব্যবহারের জন্য সত্যি আমি দুঃখিত। আমি জানতাম না তুমি কে। তোমার পরিবার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি তোমার পরিবার, বন্ধুদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। মোহিতের মতো এত ক্ষমতাশালী ছেলের মুখ থেকে একটা সরি শুনে অবাক হয়ে গেল কোয়েল, অবাক হয়ে গেল রোশনি আর অমিত। মোহিতকে কখনো এভাবে কথা বলতে শোনেনি কোয়েল। তার মনে হলো, বাবা, সেদিনের বাঘ যে আজ একেবারে ভিজে বেড়াল। কোথায় গেল ক্ষমতার দম্ভ? এই কথা ভাবতে ভাবতেই কোয়েল আজ মোহিতকে অপমান করার সুযোগটাও পেয়ে গেল। হাসতে হাসতেই সে মোহিতকে বলল, তোমার কি মনে হয় তুমি বা তোমার বাবা ক্ষমা চাইলেই ব্যাপারটা মিটে যাবে? তোমাকে আমি এত সহজে ছাড়ছি না। ঠিক এখনই সবার সামনে তোমাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। মোহিত যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। তার মতো একটা ছেলে নাকি কোয়েলের পায়ে পড়বে। তার গলা শুকিয়ে এলো। কোয়েলের সামনে সে কোনো মতেই বসতে চাইল না, কিন্তু না বসা ছাড়াও কোনো উপায় নেই তার কাছে। সেই মুহূর্তে সেখানে অনেক লোকই জড়ো হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই হলো কোয়েল, লাকি, রোশনিদের কলেজের বন্ধুরা। সবার দিকে মোহিত হাঁ হয়ে তাকিয়ে রইল, আর কোয়েল সবার দিকে তাকিয়ে হাসল। কোয়েলের সামনে হাঁটু গেড়ে বসলো মোহিত। একবার মাথা নিচু করলো, তারপর আবার মাথা তুলে তার দিকে তাকালো। মোহিতের বন্ধুরা তাকে বলল, ভাই তুই কি করছিস? কেন অনেক লোক আছে, তুই সবার সামনে এটা কি করছিস? এদিকে সেখানে উপস্থিত সকলেই এই দুর্লভ দৃশ্য উপভোগ করতে লাগলো। লায়ন্স গ্রুপের মালিকের ছেলে কিনা একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। প্রশান্ত বুঝতে পারল কোয়েল আবার আগুনের সঙ্গে লড়াই করছে। মোহিতকে এভাবে দেখে প্রশান্ত খুবই ভয় পেয়ে গেল। প্রশান্ত কোয়েলকে বলল, কোয়েল, আমার মনে হয় মোহিত নিজের ভুল বুঝতে পেরেই তোমার কাছে ক্ষমা চেয়েছে। এবার ওকে ক্ষমা করে দাও। আসলে প্রশান্তর আরও একটা ভয় হলো। সে ভাবল, জল এখন যদি আরো দূর পর্যন্ত গড়ায় তাহলে সত্যিটা হয়তো কোয়েল জেনে যেতে পারে। তাই প্রশান্ত চাইল যত দ্রুত সম্ভব এখান থেকে মানে মানে কেটে পড়তে। কোয়েলের মাথা যেন ঠান্ডা হওয়ার নয়। সেদিনের কথা তার মনে পড়ে যাচ্ছিল বারবার, আর মনে পড়ছিল কি টেনশনের মধ্যে তাকে আর তার পরিবারকে যেতে হয়েছে। প্রচন্ড রাগ থেকে কোয়েল বলে উঠল, এত তারা কিসের প্রশান্ত? এই অভদ্র নোংরা ছেলেটা আমাদের কত কষ্ট দিয়েছে তুমি জানো? এর কারণে আমি কয়েকটা দিন ঘুমোতে পর্যন্ত পারিনি, নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারিনি। তুমি কি চাও আমি একে এত সহজে ছেড়ে দিই? না, কখনোই না। আমি একে এত সহজে ছাড়বো না। এখানেই থামলো না কোয়েল। স্পর্ধার সীমা অতিক্রম করে সে প্রশান্তকে বলল, আর প্রশান্ত, তুমি ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারো তো। প্রশান্ত হতবাক হয়ে একবার কোয়েলের দিকে তাকালো, তারপর একবার মোহিতের দিকে চোখ ফেরালো। কোয়েলকে সে বলল, কি কি বলছো কি তুমি কোয়েল? কোয়েল আরো স্পষ্ট করে বলল, খুব জোরে কষিয়ে একটা থাপ্পড় মারো, যাতে সবাই এখানে আওয়াজ পায়। প্রশান্ত বুঝতে পারল সে কত বড় বিপদে পড়তে চলেছে। কোয়েলকে আবারও বোঝানোর চেষ্টা করে সে বলল, কোয়েল, আমার মনে হয় এসবের কোনো দরকার নেই। ওর চোখের দিকে একবার তাকিয়ে দেখো, বুঝতে পারবে ও সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি কেন এখন এরকম খারাপ লোকেদের মেরে নিজের হাত বন্ধ করতে যাব? এই বলে প্রশান্ত একটা মিথ্যা হাসিও দিল। কোয়েলের রাগ যেন ক্রমে বেড়েই চলেছে। সে আবার বলল, না, বললাম না কষিয়ে একটা থাপ্পড় মারো। আমি যখন একবার বলে দিয়েছি তোমাকে মারতেই হবে। প্রশান্তর মনে হলো আর কিছু করার নেই। এই চড়ের বদলে হয়তো তাকে প্রাণটাই দিয়ে দিতে হবে। ভয়ে তার ডান হাতটা থরথর করে কাঁপল। মোহিতের গালের দিকে হাত বাড়াতে গিয়েও যেন বারবার থেমে যেতে হলো প্রশান্তকে। ব্যাপারটা কোয়েলের নজরে আসে। এক প্রকার ধমক দিয়েই সে প্রশান্তকে বলে, আরে কিসের এত ভয় তোমার?
তোমার বাবার না মিনিস্টারদের সঙ্গে যোগাযোগ আছে? তাহলে আবার এত ভয় কেন? ওকে তুমি একটা থাপ্পড় কেন, 100টা থাপ্পড় মারলেও ও আমাদের কিচ্ছু করতে পারবে না। প্রশান্ত খুবই চাপে পড়ে গেছে। মনটা শক্ত করে বারবার সে তার হাত মোহিতের গালের দিকে বাড়াতে যায়। অবশেষে জোরে একটা চড় মারল সে। আর চড়টা মারার পর প্রশান্তর মুখটা এমন হয়ে গেল যেন চড় মারার পরিবর্তে সে নিজেই একটা চড় খেয়ে বসে আছে। কোয়েল খুব আনন্দ পেল। চিৎকার করে সে বলে উঠল, বাহ, দারুণ! তবে এর থেকেও জোরে আর একটা দরকার। এই বলেই কোয়েল মোহিতকে আরো জোরে একটা চড় মারল। আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। লাকি একটু হাসি মুখ করে মনে মনে বলতে লাগলো, চড় মারার প্রতিযোগিতা চলছে নাকি? কোয়েল তখন প্রশান্তর হাত ধরে বলল, চলো বিনি, আজ আমি খুব খুশি। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এই খুশিতে আমরা আজকে একটু বেশি পার্টি করব। এই তোরা চল রে। কোয়েল আর প্রশান্ত একে অপরের হাত ধরে এগিয়ে গেল। তাদের পিছু পিছু যেতে থাকলো অমিত, রোশনি আর লাকি। লাকি বুঝতে পারলো এরপর আরো বড় কিছু হতে চলেছে। সে ভাবলো মোহিতের সাথে এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। প্রথমবার যেন তার মোহিতের জন্য খারাপও লাগলো। লাকি ভাবলো, যদি আবার খারাপ কিছু হয় তাহলে আমি আর হেল্প করছি না। ন্যাড়া বেলতলায় একবারই যায়। এদিকে মোহিত তখনও হাঁটু গেড়েই বসে রয়েছে। তার কাছে এই থাপ্পড় খাওয়াটা রাতারাতি ভিখারি হয়ে যাওয়ার থেকেও যেন বেশি বলে মনে হলো। কোয়েল আর প্রশান্তর দিকে তাকিয়ে মোহিত বলে উঠল, এবার কি হয় তোমরা দুজনে শুধু দেখতে থাকো। এই বলে সে প্রচন্ড রাগে উঠে পড়ল। এদিকে কোয়েল সকলকে এলিয়ট পার্কে নিয়ে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডাকলো। তারপর তারা রওনা দিল। গোটা রাস্তাটাই কোয়েল প্রশান্তর প্রশংসা করতে লাগলো। তবে এবারের প্রশংসা ছিল প্রশান্তর সাহস আর মোহিতকে তার কষিয়ে থাপ্পড় মারা নিয়ে। কোয়েল বলল, যে কোনো মেয়েই নিজের জন্য এমন প্রেমিক চায় যে তার যে কোনো সমস্যায় পাশে দাঁড়ায়, যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। কাল যদি মেয়েটি কোনো বড় প্রবলেমে পড়ে তাহলে সবার প্রথম তার প্রেমিককেই ফোনটা করবে। আর আমি তো এটাই মনে করি যে কোনো ছেলে যদি গরিব হয়, তার কাছে টাকা না থাকে, তাহলে তার জীবনে আসবে না, এটা ভাবাও ভুল। এটা ঠিক যে তাকে অনেক পরিশ্রম করতে হবে, টাকা উপার্জনের পথগুলো খুঁজে বের করতে হবে, তাহলেই তার জীবনে প্রেম আসবে। ভগবান মানুষকে গরিব পরিচয় জন্ম দিতে পারে, কিন্তু তার সামনে সাথে সাথে অনেক সুযোগও তৈরি করে দেয়। তাই গরিব হয়ে জন্মটা কারো হাতে থাকে না, কিন্তু গরিব হয়ে মৃত্যু হলে তা খুবই দুঃখজনক। আর কোনো মেয়ে এমন ছেলের সাথে প্রেম করবেই বা কেন যে তাকে সারা জীবন পান্তা ভাত খাইয়ে রাখবে? কোয়েল প্রশান্তর প্রেমে হাবুডুবু খাচ্ছে ঠিকই, তবে লাকি তার কথা শুনে মনে মনে হাসলো। প্রশান্ত যে আদতে কেমন ছেলে তা লাকির থেকে ভালো আর কেউই জানতো না। সে এমন কাজের ক্রেডিট নিয়েছে যা সে নিজে করেনি। সারা দিন এলিয়ট পার্কে হই হুল্লোড় করার পর সন্ধ্যায় কোয়েল সবাইকে নিয়ে সিনেমা দেখতে গেল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা তুলেই কোয়েল হ্যালো বলল। একটা চাপা টেনশনের গলায় ফোনের ওপার থেকে উত্তর এলো, কোয়েল, তুই যেখানেই থাক এখনই বাড়ি আয়। আমি এখনই শোভন রায়চৌধুরীর সাথে দেখা করতে যাচ্ছি। তোর জন্য আমাকে কত অপমান সহ্য করতে হবে জানি না। বাবার মুখ থেকে এই কথা শোনার পর কোয়েলের মাথায় বাজ পড়ল। কি ঘটবে এবার? কোয়েল কি আরো বড় কোনো সমস্যায় পড়বে? মোহিত এবার তাকে নিয়ে কি করবে? আবার কি লাকির দ্বারস্থ হতে হবে কোয়েলকে? এর পরের গল্প জানতে হলে